বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমরা উপজেলা কৃষি বিভাগ আজকে এসেছি আমাদের ধামরাহাট উপজেলার তালঝাড়ির একটি খামারে। এর আগেও আমরা এখানে জানিয়েছিলাম যে ধামরাহাটের ইভেন নওগাঁর অন্যতম একটি বৃহৎ ভার্মি কম্পোস্ট চেম্বারে আজকে এসেছি মাশরুম শ্বাস সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতাধীন আজকের এই মাশরুম চাষের বিষয়ে একটু কথা বলবো। আপনারা জানেন যে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং এটি সবজি এবং ভাজি দুইটাই খাওয়ানো যায় এবং মাশরুমের গুণাগুণ বলে শেষ করা যাবে না। কিন্তু এই মাশরুমটা একটি নির্দিষ্ট টেম্পারেচারে এবং কিছু বৈজ্ঞানিক কলাকৌশলের মাধ্যমে চাষাবাদ করা হয় এবং এটি অবশ্যই একটি টেকনিক্যাল সাইট। সেজন্যই আমরা খুব কম সংখ্যক মানুষকেই এখন পর্যন্ত এখানে অন্তর্ভুক্ত করতে পেরেছি। আমরা আশাবাদী আগামীতে তরুণ সমাজ এটাকে নিয়ে আরো অনেক আগাবে। আমরা একটু তালঝাড়ি খামারের ব্যবস্থাপকের সাথে কথা বলতে চাই। ভাই, আপনার নামটা একটু বলুন। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদুল ইসলাম, আমার নিকনেম হচ্ছে রাশেদ। আচ্ছা রাশেদ ভাই, আমরা তো এর আগে আপনার সাথে কথা বলেছিলাম ভার্মি কম্পোস্ট নিয়ে। আজকে দুটো কথা বলবো, দুইটা বিষয় বলবো। জানতে চাইবো যে এটা এই যে মাশরুমের স্পন কিভাবে তৈরি করছেন, পাশাপাশি আপনারা কেঁচোর যে ব্রিডিং করছেন সেটা নিয়ে। আমি একটু প্রথমে আপনার এই মাশরুম নিয়ে জানতে চাচ্ছি, যেটা প্রসিডিওরটা কেমন বা এটা কবে থেকে আপনারা কিভাবে শুরু করলেন? অ্যাকচুয়ালি এটা আমি করোনার কিছু আগে থেকে 2020 সালের কিছু আগে থেকে শুরু করেছিলাম। ওই সময় আমি হিউজ পরিমাণে প্রোডাকশন দিয়েও আমি এটা সেল করতে পারছিলাম না। আচ্ছা, একটা প্রবলেম ছিল এবং মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে এটা ব্যাঙের ছাতা, মানে খাওয়া যাবে কিনা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু হালাল, এটা একটা ব্যাপার ছিল। তো আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের ব্যাপক প্রচার প্রসারণা এবং অন্যান্য আরো যে মিডিয়া গুলো আছে এগুলোর ব্যাপক প্রচারের ফলে এখন মানুষের মধ্যে ওই ধারণাটা নেই। তো আমি ওই সময় প্রোডাকশন দিয়ে আমি সেল করতে না পারার জন্য আমি কিছুটা বন্ধ করে রাখছিলাম প্রজেক্টটা। তো পরবর্তী সময়ে এখন আবার দেখলাম যে এটা একটু চাহিদা বাড়ছে, লোকজন চাচ্ছে এটা, এখন আসে আবার এটা শুরু করছি। আচ্ছা, তো আমরা আসলে মাশরুম আমি যদি একজন সাধারণ জনগণ হিসাবে বলি, আমরা কিন্তু মাশরুম কিভাবে উৎপাদন করে এটা ওইভাবে দেখি না, বা জাস্ট আমরা শুনি যে এটা সবজি হিসেবে খাওয়ানো যায়, ভাজি হিসেবে খাওয়ানো যায়, বা অনেকে ওই বার্গারের ভিতরেও খায়, পিজার ভিতরে খুব মাশরুম, খুব নাম করা যে পিজাতে মাশরুম দেয়া। আমি দেখতে পাচ্ছি যে আপনি এই স্পনের মতো বা এই যে এগুলো নিয়ে একটু যদি ভাই বলতেন। এটা হচ্ছে, এটাকে আমরা সিলিন্ডার বলি। এটা হচ্ছে খড়ের সিলিন্ডার, খড় দিয়ে এই সিলিন্ডার গুলো বানানো। প্রতিটা প্যাকেটে প্রায় 2.5 কেজির মতো করে খড় আছে। আচ্ছা, এখান থেকে আমরা 3 বার এটা হারভেস্ট করব মাশরুম। 3 বারে আমরা 1 কেজি মাশরুম এখান থেকে পাবো। আচ্ছা, ওয়েস্টার জাতের যে মাশরুমটা আছে এটা 1 কেজি পাবো। এটাতে আমি একটু জানতে চাই যে এটা কি খড় বলতে আমরা এই যে ধানের যে খড় সেটাই তো? ধানের যে খড় যেটা আমরা গরুকে খাদ্য হিসাবে দেই, এই খড়টাকে কেটে এটাকে আমরা পাস্তুরাইজেশন করেছি। পাস্তুরাইজেশন করার পরে আমরা এখানে খড়গুলো এই পলিব্যাগের মধ্যে ঢুকাই, এর মধ্যে মাশরুমের যে টিস্যু কালচার আছে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আচ্ছা, আমি আরেকটু জানতে চাই। আমি মাশরুম নিয়ে একটু জানাশোনা ছিল বা প্র্যাকটিস ছিল। মাশরুমের যে স্পনটা তৈরি করা আর কি মিডিয়াতে যেটা করেন, সেটা কি আপনারা নিজেরাই করছেন? না, মিডিয়াটা আমরা কিনে এনে এখানে হচ্ছে কাঠের গুঁড়ো দিয়ে যে মাস্টার মাদার যেটা বীজটা দিচ্ছেন। জি, মেইন টিস্যু কালচারটা এটা আমরা বাইরে থেকে কিনি, কারণ ওটার জন্য যে ল্যাব বা ইকুইপমেন্ট দরকার এগুলো আমাদের এখানে। আচ্ছা, ঠিক আছে। এটা কি জাতের মাশরুমের বীজ? এটা ওয়েস্টার জাতের মাশরুম। ওয়েস্টার, এটা তো কয়েকটা জাত হয়, ওয়েস্টারের অনেকগুলো আবার জাত আছে। এটা হচ্ছে PU2 যেটা। আচ্ছা, বুঝতে পারছি। PU2। তো আপনারা তো এখন পর্যন্ত প্রোডাকশন বা উৎপাদনে যেতে পারেননি? না, এটা আমরা সেকেন্ড ফেজটা যেটা শুরু করছি, এটার এখনো প্রোডাকশন শুরু হয় নাই। ফার্স্ট ফেজ তো আপনাকে আমি বললাম, ওইটা হিউজ পরিমাণে প্রোডাকশন দিয়ে আমার প্রায় ওই ফেজে 470 কেজির মতো কাঁচা মাশরুম আমি প্রোডাকশন করেছিলেন, কিন্তু সেটা আমি সেল করতে পারি। তখন আমি এটাকে শুকায়ে পরে এটাকে আমাকে সেল করতে হবে, শুকনোটা যেটা ডাস্ট হিসেবে ব্যবহার হয়। এটাতে কিন্তু প্রফিট হয় না। আর ওইটা তো সম্ভবত কসমেটিক্স এর কোম্পানিগুলো তো সাধারণত। আচ্ছা, ঠিক আছে। আমি একটু জানতে চাচ্ছি, এখানে তো স্পন দেয়া আছে তাই না? একটু ভাই কাছে, এটা থেকে কত দিনের মধ্যে আপনি মাশরুম উৎপাদন করেন? আচ্ছা, এটা হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে 20 ডিগ্রির নিচে রাখতে হয়। আচ্ছা, সব সময় 20 ডিগ্রির নিচে হচ্ছে এটা একটা ভালো এনভায়রনমেন্ট। 20 ডিগ্রির নিচে হলে এই মাইসেলিয়ামটা যেটা, এই যে সাদাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মাইসেলিয়ামটা 20 ডিগ্রির নিচে দ্রুত গ্রো করে। আচ্ছা, তো এটা প্রথমে তো থাকে না, প্রথমে খড় থাকে। আমরা বিভিন্ন স্টেজে এই আপনার টিস্যু কালচারটা দিয়ে দিই। এটা 15 দিনের মধ্যে সম্পূর্ণ প্যাকেটটা সাদা হয়ে যায়। সাদাটা হচ্ছে মাইসেলিয়াম। তখন আমরা এটা ডি আকৃতির করে কেটে দিই। কেটে দিলে ওই দিক দিয়ে আপনাদের পিন হেড গুলো বের হয়ে চলে আসে। আচ্ছা, এই প্যাকেটটা কতদিন ঠিক থাকবে?
এটা হচ্ছে আমার এখন, এটা দেখেন ওয়েট কিন্তু অনেক বেশি আছে, আছে না, ওজন আছে। জি জি জি। এখান থেকে যখন আমি 2-3টা হারভেস্ট নিব, এটার ওজনটা এই 2.5 কেজি থেকে কমে অনলি 400 গ্রামে চলে আসবে। তাই মানে সাইজটা এরকমই থাকবে কিন্তু ওয়েটলেস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটার ভিতরে আর কিছু থাকবে না। এটা থেকে কতবার হারভেস্ট করা যেতে পারে? 3বার হারভেস্ট করতে পারবো। প্রথম হারভেস্টে আমি পাবো 500 গ্রামের মতো, পরের হারভেস্টে পাবো 300 গ্রাম, তারপরে লাস্টের হারভেস্টে পাবো 200 গ্রামের। আচ্ছা, এটা কত দিনের ব্যবধানে পাবে? এটা 15 দিনের মধ্যে মাইসিলিয়ামটা গ্রো করবে, এরপর কেটে দিয়ে পিনহেড বের হয়ে মাশরুমটা বের হয়ে আসতে আরো 4-5 দিন লাগবে, আর পরবর্তী হারভেস্ট দুটো পেতে আরো 15 দিনের মতো লাগবে। মোটামুটি 1.5 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে সাইকেলটা কমপ্লিট। তারপর আপনি আবার এটা দিবেন, আবার নতুন করে এই সিলিন্ডারগুলো বানাবো, আবার পরে স্টেজ শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আশা করতে পারি আগামী 1.5 মাসের মধ্যে আপনি ফুল প্রোডাকশনে যেতে পারবেন, তাই না? এই মাশরুম নিয়ে কি আপনার এখন মানে এখন কি চিন্তা, যেটা মার্কেটিং নিয়ে কি এখন? অ্যাকচুয়ালি আমি একটা গভর্নমেন্ট ট্রেনিং করেছিলাম, এটা মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে। ওরা মার্কেটিং এর কিছু পলিসি আমাকে একটু শিখিয়ে দিয়েছে যে এটা কিভাবে মার্কেটিং করবো, মানুষের কাছে কিভাবে পৌঁছাবো, মানুষ এটাতে আরো কিভাবে আগ্রহী হয়ে উঠবে যে না মাশরুমটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এটার জন্য কিছু পলিসি আছে, তো এগুলা এখন অ্যাপ্লাই করতে হবে। আমাদের এখানে অ্যাপ্লাই করে আসলে রেসপন্স কিরকম আসতেছে, এটার উপরে আমার প্রোডাকশন এরিয়াটা কত বড় হবে এটা ডিপেন্ড করবে। তাহলে আপনি এখানে কতগুলো রেখেছেন এখন? আচ্ছা, এই মুহূর্তে আমার এখানে প্রায় 75টার মতো সিলিন্ডার আছে, মানে এটা আমি শুরু করেছি মাত্র। আচ্ছা, আর এখানে আমার কিছু মাস্টার মাদার আছে, এগুলো মাস্টার মাদার আছে, এগুলো যদি একটু টাইমটা ওভার হয়ে গেছে তো এটা আমি সিলিন্ডারে দিব না, এটা এমনি রেখেছি, এটা কেটে দিলে এখান থেকে কিছু মাশরুম পাওয়া যাবে। আর হচ্ছে আমি নতুন করে আবার মাস্টার মাদার দিয়ে আমার আবার এটা আরো সিলিন্ডার বানাতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমরা যেহেতু এবার প্রথম করছেন, আমরা 1.5 মাস অপেক্ষা করে দেখবো, ইনশাল্লাহ আপনি একটা ভালো আমি একটু আপনাদের এই জায়গায় একটু আসতে চাই, একটু যদি আসতে। এই পাঁচটাতে আসি। জি জি। এই এই এটা কি, এই কেঁচোর এখন কি হচ্ছে এখানে? এখন বিষয়টা হচ্ছে যে এই এখানে কেঁচোর আমি ব্রিডিং করাচ্ছি, মানে কেঁচোর যে ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় এটা। তো এটার জন্য আমার টেম্পারেচার 20 এর নিচে দরকার, মাশরুমের জন্য আমার টেম্পারেচার 20 এর নিচে দরকার, মানে দুইটা রিকোয়ারমেন্টটা সেম। আচ্ছা, আমি এই জন্য একটা রুমের মধ্যে সেপারেট দুইটা পোরশনে দুইটাকে একসঙ্গে এক্সিকিউশনে গেছি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে যে আমরা এই কেঁচো প্রোডাকশনটা শীতের 3টা মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টাতে ন্যাচারালি ব্রিডিং হয়। আমি যেখানে রাখবো সেখান থেকে ব্রিডিং হবে, কারণ টেম্পারেচার কম থাকে। পরবর্তী 9টা মাসে আমাদের বাংলাদেশের ওয়েদারটা এখন তো অনেক বেশি হয়ে গেছে, টেম্পারেচার অনেক বেশি, আগে 30-31 এর মধ্যে ছিল, এখন 40-40 প্লাস হয়ে যাচ্ছে এরকম। আমরা যেটা করেছি যে বাকি 9টা মাস আমরা শীতের ওই 3টা মাসের মতো একটা কৃত্রিম পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি, যাতে কিছু মনে করে যে না এখনো আমার ওই মাসগুলোই চলছে, মানে টেম্পারেচারটা ওই রকমই আছে। তো আমরা ওই বাকি 9টা মাসে যেন কিছু ভাবে ব্রিডিংটা হয়, কিছু সংখ্যাটা বাড়ে, এই জন্য আমরা এটা করেছেন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে কতগুলো আপনি চারা উৎপাদন বা ব্রিডিং করতে পারেন? আচ্ছা, এখানে আমার এখন হচ্ছে এই যে পটগুলা যেটা আমরা বল বলে থাকি বা গামলা বলে থাকি লোকাল ভাষায়, তো এগুলা হচ্ছে আপনার আমার 125টা আছে এখানে এখন। তো 125টাতে আমি প্রতিটাতে 250 গ্রাম করে কেঁচো দিয়েছি। এটা 1 মাস পরে 1 কেজিতে এটা রূপান্তরিত হবে। তখন আমি এখান থেকে আবার 750 গ্রাম বের করে নিয়ে 250 গ্রাম আবার রেখে দিব এখানে পরবর্তী আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আপনার ওই যেহেতু টেম্পারেচারটা সেম, এই জন্য এটা কি কোনো হ্যাজার্ড হতে পারে না যে এখান থেকে ভাইরাস যে? না, ওই ধরনের কোনো হ্যাজার্ড বা কোনো এদেরকে ভ্যাকসিনেশন করা বা কোনো রিস্ক ফ্যাক্টর, যেমন অন্যান্য লাইভ স্টকের যে সেক্টর গুলো আছে এগুলোতে যেরকম থাকে, তো এটাতে ওই টাইপের কোনো কিছু নাই যে মারা যাবে বা মরক ধরবে বা কোনো ধরনের ভ্যাকসিন দিতে হবে বা কোনো ওষুধ খাওয়াতে হবে, এই ধরনের কোনো প্রবলেম এগুলাতে হয় না। এটা ন্যাচারালি ব্রিডিং হয়, এটা রেখে দিলে শুধু টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারলেই আমাদের এটা সমস্যা হয় না। আপনাকে আরেকটা জিনিস আমি একটু এর পাশে দেখাবো, আমাদের রুমটা এই পাশটাতে আসবেন। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন আমি এখানে একটা ডিভাইস বানিয়েছি, এটা হচ্ছে একটা সার্কিট, এখানে এখনো রিডিংটা আসেনি, একটু আমরা অপেক্ষা করি। তো এটা হচ্ছে আপনার হিউমিডিটি এবং টেম্পারেচার এই দুটো শো করে এখান থেকে, এটা মোবাইল অ্যাপসে দেখা যায়, মোবাইল অ্যাপ্লিকেশনে দেখা যায় এটা। তো যখন এটা হিউমিডিটি 90% এর নিচে আসে তখন আমাদের এই যে আপনার ইয়াগুলো আপনার মানে আর্দ্রতা নিয়ন্ত্রণ করার যে মেশিন গুলো আছে এগুলো অটোমেটিক চালু হয়, চালু হয়ে যাবে, চালু হয়, এটার হিউমিডিটিটা আবার কন্ট্রোলে আনবে। আর টেম্পারেচার যেটা, এটা তো এসি চলতেছে সব সময়। আবার এই এসির যে বিদ্যুৎটা এটা আমরা সোলার এবং বায়োগ্যাস থেকে নিচ্ছি, মানে এটার জন্য যে ন্যাশনাল গ্রিডে কোনো প্রভাব পড়ছে বা আমার কোনো ইলেকট্রিসিটি বিল আসছে এরকম কিছু না। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি আপনার এই সকল এসি গুলো সোলার প্যানেল দিয়ে চলছে? জি, আমার সোলার প্যানেল দিয়ে, আমার এখন 11,000 ওয়াটের সোলার প্যানেল আছে। আমার এখানে যে ফার্মের যে রিকোয়ারমেন্ট কারেন্টের, এটা ফুলফিল করার পরও কিছু অতিরিক্ত কারেন্ট থেকে যাচ্ছে, যেটা আমি ন্যাশনাল গ্রিডে ট্রান্সফার করার জন্য চেষ্টা করছি। আমরা দেখছি যে এখান থেকে আপনার ইয়ে বের হচ্ছে, আপনার
পানির যে বাষ্পটা সেটা বের হচ্ছে, যে অতিরিক্ত যেন মানে শুকায় না যায়, শুষ্ক না শুকায় হয়। না যায়। জি, আচ্ছা আচ্ছা, এটা ওই আপনার কেঁচোর যে ব্রিডিং সেটার জন্য উপকার, তাই কেঁচো তো? ব্রিডিং এর জন্য এবং মাশরুমের জন্য, মাশরুমের দুটোর জন্য দুটোই, সেম দুটোর রিকোয়ারমেন্ট, জন্য। দুটোর আচ্ছা জন্য আচ্ছা। সেম রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমরা অনেক তথ্য জানলাম রাশিদুল ভাইয়ের কাছ থেকে। সব থেকে ভালো লাগলো যে আমরা এই যে আমাদের সোলার এনার্জি কাজে লাগিয়ে কিন্তু আমরা এক ধরনের, এটা আমি যদি বলি একটা ল্যাবের মতোই আমরা আপনারা তৈরি করেছেন, তাই না? আমরা প্রথম চিন্তা করেছি যে এখানে এসির যে পরিমাণ ইলেকট্রিসিটি আসবে, কস্টিং, জি জি, এই কস্টিংটা তো আমাকে বেয়ার করতে হবে, কমাই ফেলতে হবে, এটা আমাকে কস্টিং মিনিমাইজ করতে হবে। এই জন্য আমরা নবায়নযোগ্য যে শক্তি, সৌর শক্তি, এটাকে কাজে লাগাচ্ছি। আবার আমরা বায়োগ্যাস দিয়ে জেনারেটর চালাচ্ছি। রাতে তো আর আমাদের সোলার প্যানেল থাকছে না, ও তো আর রাতে তো আর আমাদেরকে ফিডব্যাক দিতে পারছে না। ওই সময় আমরা বায়োগ্যাস দিয়ে, জেনারেটর দিয়ে আমরা এটাকে সচল রাখতেছি, ন্যাশনাল গ্রিডের উপরে যেন কোনোভাবে প্রভাব না পড়ে, এটা আমরা চেষ্টা করছি। এটা একটি ভালো কথা বলেছেন। এবং আপনার এখানে কত টন এসি চলছে আর কি? আমার এখানে এই দুটো এসি হচ্ছে 1.5-3 টন, আর এই পাশে যে বড় এসিটা আছে এটা হচ্ছে 6 টন। এটা আচ্ছা, যখন আমি এটা চালাই তখন এই দুটো অফ থাকে, এই দুটো যখন চালাই এটা অফ থাকে, মানে একটা সেশন ভাগ করে এটা আমরা মেইনটেইন করি। রাশিদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের ফার্মে এসেছেন দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা প্রিয় দর্শক, আপনারা অনেক তথ্য পেলেন। আশা করি যারা তরুণ যুবকরা আছেন, যারা কৃষি উদ্যোক্তা হতে চান, মাশরুম কিন্তু অবশ্যই একটি লাভজনক ফসল, এবং কিন্তু এটা ক্রাইটেরিয়া গুলো মেনটেন করে করতে হবে। তো আশা রাখি আপনাদের কিছুটা তথ্য সহযোগিতা করতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।